সো হ্যালো স্টুডেন্টস, কেমন আছো? আমি সৌম্যদীপ। তো আজকে গ্যাসের আচরণের যে তৃতীয় নম্বর ক্লাস, সেই ক্লাস নিয়ে আমি এসেছি। তো ক্লাসে যাওয়ার আগে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আমার চ্যানেলে অলরেডি গ্যাসের আচরণ ক্লাস 1 ক্লাস 2 আপলোড হয়ে গেছে। একদম আমি ডিটেলসে কনসেপ্ট আস্তে আস্তে বুঝিয়ে করিয়েছি। এটা কোনো ভুল ধারণা নিও না যে আমি যে বইয়ের নোটস বা যে বইয়ের পিডিএফ ধরে পড়াচ্ছি সেই বই রিডিং পড়াচ্ছি, এটা না। আমি দেখবে আমি কিন্তু কনসেপ্ট পড়াচ্ছি, জাস্ট আমি লিখে দিয়েছি বইতে এইগুলো আছে, আমি কিন্তু তোমাদেরকে বোঝাচ্ছি। ওকে? আর আমার বোঝানোর পর তোমার কাছে যে বই থাকুক না কেন তুমি সেটা পড়বে, যেন কনসেপ্ট ক্লিয়ার থাকে। ওকে? আর চ্যাপ্টার শেষে আমি একটা প্রশ্নর প্লেলিস্ট করা আছে আমার, দিয়ে দেবো, যে ওইগুলো করলেই কিন্তু হয়ে যাবে। আগে কনসেপ্টটা বোঝো, তাহলেই হয়ে যাবে। তো আজকে আমরা আগের দিন পড়েছিলাম বয়েলের সূত্র, যা বলের সূত্র। তার আগে ফার্স্ট ক্লাসে ছিল, সেকেন্ড ক্লাসে ছিল চার্লসের সূত্র। আজকে আমার উপর নেক্সট অংশ, যে বয়েল ও চার্লসের সমন্বয় থেকে পড়ছি, তাই তো? দেখো, বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় মানে আমরা এখানে বয়েলসের ল আর চার্লসের লকে কম্বিনেশন করব। বয়েলের সূত্র থেকে আমরা কি জানি? যে উষ্ণতা স্থির থাকে, ভর স্থির থাকে, হলে কি হয় না, হলে আয়তনটা তার চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এটা কখন হয় না, যখন উষ্ণতা ও ভর স্থির থাকে, অ্যাকর্ডিং টু দ্য বয়েল ল বা বয়েলের সূত্রানুসারে। চার্লস কি বলেন? চার্লস বলেন যে চার্লসের বিকল্প সূত্রটা কি ছিল? যদি চাপ এবং ভর স্থির থাকে, তাহলে কোনো গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হয়। এবার এই দুটোকে লেখার সময় অবশ্যই আমাদের ধারে লিখে দিতে হবে কার সূত্র কী কী স্থির থাকে। ওকে? আচ্ছা, এবার আমি কি করব না, এবার আমি এদের কি করব, সমন্বয় করব। ওকে? দেখো, এই দুটো জিনিসকে আমি যৌগিক ভেদের সাহায্যে লিখলে কী পাবো না, পাবো ভি ভ্যারাইটিস বলে, আলটিমেটলি টিটা তো উপরেই আছে টি, আর নিচে আছে পি, তো টি বাই পি আমি লিখতে পারি ভি ভ্যারাইটিস টি বাই পি। আমি কি লিখলাম? আমি লিখলাম ভি ভ্যারাইটিস টি বাই পি যৌগিক ভেদের সূত্রানুসারে। এখানে অবশ্য ব্যাকেটে লিখে দেবে এই সময়টা যখন আমি লিখছি ভি ভ্যারাইটিস টি বাই পি, তখন কিন্তু উষ্ণতা, চাপ, ভর উভয় কিন্তু পরিবর্তনশীল, কেউ কিন্তু আর স্থির নয়। বা কি লিখবো? ভি সমান লিখবো আমি না কেটি বাই পি, বা লিখবো কেটি বাই পি। এবার কণাকণি গুণ করলে তুমি পাচ্ছ কি না, তুমি পাচ্ছ যে পিভি সমান কি না, পিভি সমান কেটি, পিভি সমান কেটি, বা পিভি বাই টি সমান কে। তো এই যে জিনিসটা পিভি বাই টি সমান কে, এইটা হচ্ছে আমার কার রূপ না, এইটা হচ্ছে আমার এইটা হচ্ছে কার রূপ। সরি, কোথায় গেল? হ্যাঁ, কি বললাম আমি বললাম যে পিভি বাই টি সমান কে, এইটা হচ্ছে বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় রূপ। এটা হচ্ছে বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় রূপ। তাহলে দুটো গ্যাসের জন্য আমরা দেখব, যে কোনো দুটো গ্যাসের জন্য কি লিখবো আমরা, যে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু বাই টি টু, পি টু ভি টু বাই টি টু। ওকে? তো এটাই ছিল আমার বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয়। আসো, গ্যাসের সমীকরণ আমি এখন পড়াবো না, যখন একদম 3টে বা 4টে সূত্র পড়বো তখন আমরা গ্যাসের সমীকরণ দেখব। আসো, নেক্সট আমি যাব, যে আরও কিছু পয়েন্ট বলার আছে আমার। এখানে কিছু নেই, এখানে যে জিনিসটা নিয়ে দেখবে তুমি যে বইতে পড়ছো এখন সেটা আছে গে লুসাকের সূত্র, তাই তো? এবার আমি পড়বো কি লুসাকের সূত্র, গে লুসাকের সূত্র। গে লুসাক বলছেন, আচ্ছা, বয়েল কি স্থির রেখেছিলেন? বয়েল স্থির রেখেছিলেন উষ্ণতা ও ভর। চার্লস লিখেছিলেন চাপ ও ভর। তাহলে এবার গেলুসাক বলছেন, যদি আমি আয়তন ও ভরটাকে স্থির রাখি, যদি আয়তন ও ভরটাকে যদি আমি এখানে স্থির রাখি, তাহলে আমি বলতে পারি স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ তার পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হয়। চাপ তার পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হয়, অর্থাৎ পি ভ্যারাইটিস টি। তাহলে এর গাণিতিক গ্রুপ কি হবে না, পি সমান কেটি, আর দুটো গ্যাসের জন্য হবে যে পি ওয়ান বাই পি টু সমান কত হবে না, টি ওয়ান বাই টি টু। ওকে? এবার একটা জিনিস দেখো, তাহলে এখানে গ্রাফ কি হবে? গ্রাফ হবে পি ভার্সেস টির গ্রাফ, এবং পি সমান কেটি মানে একদম স্ট্রেট লাইন। আমি বলেছি সমানুপাতির গ্রাফ কেমন হয়? মূলবিন্দুগামী সরল রেখা হয়। ওকে?
আচ্ছা, এখানে আরেকটা জিনিস দিতে পারে, তোমাকে বললো যে এটা পি ভার্সেস টির গ্রাফ, এখানে 1, এখানে 2, এটা 3, এটা তোমার V1, এটা V2, এটা V3। তোমাকে পরীক্ষায় যেটা এটাও V1 V2 V3 দিতে পারে। তুমি মনে রাখবে যে নিচে আছে সেই সব থেকে বড়, অর্থাৎ আমি এখানের অনুপাত অনুযায়ী লিখছি V3, তারপরে V2, তারপরে V1। মোট মনে রাখবে চার্লসের সূত্র আর গেলুসাকের সূত্রে যে নিচে আছে সে বড়, সব থেকে বড়, আর বয়েলের সূত্রে যে উপরে আছে সে সব থেকে বড়। চলো গেলুসাকের সূত্র শুনতে এইটুকু পড়লেই হবে। এবার আমি কি দেখব, এবার আমি দেখব যে চলো এগুলো পড়ে নেবে, সেরকম কিছু নয়। আর হচ্ছে অ্যাভোগাড্রো প্রকল্প। অ্যাভোগাড্রো প্রকল্প কি বলছে? অ্যাভোগাড্রো প্রকল্প বলছে যদি, এবার অ্যাভোগাড্রো কি বলছে? অ্যাভোগাড্রো বলছেন যে যদি আমি উষ্ণতা এবং চাপকে স্থির রাখি, আমি উষ্ণতা ও যদি চাপকে স্থির রাখি, তাহলে কি দেখতে পাবো? তাহলে দেখতে পাবো গ্যাসের আয়তন, গ্যাসের আয়তন আয়তন তার যে কার সঙ্গে সমানুপাতিক, না তার মূল সংখ্যা তথা অণুর সংখ্যার সঙ্গে সমানুপাতিক। তাহলে অ্যাভোগাড্রো প্রকল্পকে আমরা কি স্থির রেখেছি? টি আর পিটাকে আমি স্থির রেখেছি হতে ভি মানে আয়তনের সঙ্গে এনটা কি সম্পর্ক, না আয়তনের সঙ্গে এনটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। এটা মনে রাখবে, ব্যাস ভি ভ্যারাইজেজ এন। এবার একটা জিনিস বলো যে এই যে আমি বললাম ভি ভ্যারাইজেজ এন, এবার এখানে ভি ভ্যারাইজেজ এন মানে কি? ভির একক কিনা? ভির একক হচ্ছে লিটার, আর আর এর একক হচ্ছে মোল। তাহলে লিটার পার মোল হচ্ছে আয়তন, আয়তন পার মোলের একক লিটার পার মোল। এবার এই এসটিপিতে মানটা কত বলে না? এসটিপি মানে কি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। দেখো এখানেই বলে দিচ্ছে যে স্ট্যান্ডার্ড মানে কি? প্রমাণ টেম্পারেচার অ্যান্ড প্রেশার মানে প্রমাণ বা স্থির রাখা যে কাকে? উষ্ণতা এবং চাপকে। সেই অবস্থায় আয়তন কত হয় গ্যাসের? না 22.4 লিটার হয়। আর যদি পার মোলে বলো তাহলে দিবে পার মোল। ওকে, তাহলে কি হবে? 22.4 লিটার পার মোল। ওকে, আচ্ছা আচ্ছা, এখানে অনেকে জিজ্ঞেস করে যে অ্যাভোগাড্রো সূত্রকে প্রকল্প বলা হয় কেন, বা প্রকল্পকে সূত্র বলা হয় কেন? এটা এটা দেখি কেউ পারো নাকি কমেন্টে আমাকে জানাবে। ওকে, আচ্ছা চলো এবার আমি এই অনুকল্পনা এখানে যে আছে এটা ইম্পর্টেন্ট নয় অতটা, চাইলে পড়তে পারো, কোনো অসুবিধা নেই, ছাড়বে না মোটামুটি। তাহলে অ্যাভোগাড্রো সূত্র বলে দিয়েছি আমি, একই তাপমাত্রা ও চাপে সমায়তন সকল গ্যাসই সমান সংখ্যক অণু বর্তমান। আমি তোমাকে তাহলে এই বলছে ভি ভ্যারাইজেজ এন, অর্থাৎ অণুর সংখ্যা যদি সমান থাকে, যদি যে কোনো গ্যাস হোক না কেন তার আয়তনও সমান হতে হবে, অর্থাৎ সম আয়তন যে কোনো গ্যাস থাকে না কেন তার অণুর সংখ্যা সমান হতে হবে। তার মানে আমি লিখতে পারি যে ভি ভ্যারাইজেজ এন থেকে লিখতে পারি কি? V1/V2 সমান N1/N2। আমি ইজিলি লিখতে পারি এটা। ওকে, কি লিখতে পারি? V1/V2 সমান N1/N2। তোমাকে বললাম আমার কাছে একটা জার আছে, দুটো জার আছে, এখানে 1 লিটার O2 আছে, এখানে 4 লিটার CH4 আছে। বলো তো দুটোতে অণুর সংখ্যা কত? তুমি বলবে, ইজিলি করতে পারবে যে আমি জানি V1/V2 সমান কত? N1/N2। তাহলে V1-এর জায়গায় লিখবো আমি কত? 1 লিটার, V2-র জায়গায় লিখবো 4 লিটার, লিটার ক্যান্সেল হবে। তাহলে আমার N1/N2 কত আসবে? না আমার N1/N2 আসবে যে 1:4। আশা করি এই পর্যন্ত কোনো অসুবিধা নেই, আমি ডিটেলসে বুঝিয়ে দিয়েছি, আশা করি কোনো সমস্যা থাকার কথা নয়। এবার আসো আমি এবার এগুলো দেখো, আমি যে টেক্সট ধরে পড়াচ্ছি না কেন, তোমার কাছে যেই টেক্সটটা থাকো না কেন তুমি কিন্তু খুঁটে খুঁটে পড়বে, আমি জাস্ট বোঝাচ্ছি। ওকে, চলো। এবার আমি কি বলবো? এবার বলবো যে 3টে সূত্রের সমন্বয়: অ্যাভোগাড্রো সূত্র, চার্লসের সূত্র, বয়েলের সূত্র। ওকে, বয়েলের সূত্রে কি জানি না? ভি ভ্যারাইজেজ 1/P। এখানে কি স্থির? উষ্ণতা ও ভর স্থির। চার্লসের সূত্রে কি জানি? ভি ভ্যারাইজেজ টি। এখানে কি স্থির? চাপ ও ভর। আর অ্যাভোগাড্রো সূত্রে কি জানি? ভি ভ্যারাইজেজ এন। এখানে কি স্থির? উষ্ণতা এবং চাপ স্থির। দেখো এখানে তিনটাকে মিলিয়ে দাও, দেখো এন ঠিক আছে, টি ঠিক আছে, কিন্তু পিটা ব্যাসার্ধের সম্পর্কে আছে। তো আমি এটাকে লিখতেই পারি, কি লিখতে পারি? যে ভি ভ্যারাইজেজ এন এন T/P লিখতেই পারি। তাহলে ভি সমান কি লিখতে পারি? এই ভ্যারাইজের চিহ্ন চলে একটা আমাকে কনস্ট্যান্ট দিতে হয়, সেই কনস্ট্যান্টটা আর না দিয়ে বলবো, কে না দিয়ে বলবো আমি আর NT/P। এবার কণাকণে গুণ করে দাও, কণাকণে গুণ করলে তোমার আসবে যে পি ভি সমান হচ্ছে NR।
টি, এটাই হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ। এখান থেকে তুমি যে কোনো ধরনের সূত্রে যেতে পারো। এই যে পিটা তাহলে কি আমার চাপ, ভিটা হচ্ছে আয়তন, এনটা হচ্ছে মোল সংখ্যা, আরটা হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক, আর টিটা হচ্ছে পরম উষ্ণতা। এবার একটা প্রশ্ন তুমি করবে যে স্যার এখানে সর্বজনীন গ্যাস ধ্রুবক বলবো কারণ এই আর এর মানটা না কোনো গ্যাসের কোনো কিছুর উপরে নির্ভর করে না, শুধুমাত্র গ্যাসের প্রকৃতির উপরই ডিপেন্ড করতে পারে। হ্যাঁ, তাই তো, অর্থাৎ এটা কোনো কিছুর উপরই ডিপেন্ড করে না এবং ইউনিভার্সাল মানে সর্বজনীন সব জায়গায় সমান হয়। আমরা এবার আর এর একক মাত্রা জানবো। চলো আর সম্বন্ধে জানি। তাহলে যদি পিভি সমান যদি এনআরটি হয়, কী জানি, আমরা কী জানলাম, পিভি সমান এনআরটি, তাহলে আর সমান কত হবে, পিভি বাই এনআর। আর সমান কত হবে, পিভি বাই এনটি, এইটাই হবে আর সমান, দেখো পিভি সমান এনআরটি, দেখো এন পিভি সমান এনআরটি কণাকণি গুণ করলে, তাহলে আর সমান আমার কী আসছে, এইটা আসছে। ওকে, আর সমান আমার কী আসছে, এইটা আসছে। চলো আমি আর এর প্রথমে মাত্রা দেখি। আর এর মাত্রা কী হবে বলো, পিভি বাই এনটি। তো পির মাত্রা কি, চাপের মাত্রা হচ্ছে এম এল মাইনাস ওয়ান টি মাইনাস টু, আর ভির মাত্রা হচ্ছে এল কিউব বাই এন মানে মোল, মোলের মাত্রা মোল, আর ইন্টু কী আছে টি, টেম্পারেচারকে বড়টি লিখে দিও না এখানে, কিন্তু সময়, টেম্পারেচারকে থিটা লিখে দাও। তাহলে আসবে কি এম এল মাইনাস ওয়ান থেকে 3 করলে আসবে শুধু 2 টি টু দি পাওয়ার মাইনাস 2 মোল টু দি পাওয়ার মাইনাস 1 থিটা টু দি পাওয়ার মাইনাস 1 হলো। এটা হচ্ছে আমার আর এর মাত্রা। তাহলে কী হবে, এম এল স্কোয়ার মানে 3 থেকে 1 বিয়োগ করলে এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2 মোল টু দি পাওয়ার মাইনাস 1 থিটা টু দি পাওয়ার মাইনাস 1। আমি আস্তে আস্তে ধরে ধরে বলছি, কোনো অসুবিধা নেই। চলো আর এর একক বার করবো আমরা। তাহলে আর এর একক মানে কি, পি মানে কি চাপের একক গুণিত কার একক না আয়তনের একক, আয়তনের একক বাই হচ্ছে মোলের একক গুণিতক হচ্ছে কার একক, গুণিতক হচ্ছে যে উষ্ণতার একক। এটাই তো আমরা পড়েছি না, উষ্ণতার একক। এবার এই চাপ আর আয়তনকে গুণ করলে আমরা কি পাবো দেখো না, তাহলে আর চাপ কি লিখতে পারি, আমি লিখতে পারি বল বাই ক্ষেত্রফল, ক্ষেত্রফলকে লিখতে পারি কি দৈর্ঘ্যের স্কোয়ার, তাই তো দৈর্ঘ্যের স্কোয়ার, আমি দিচ্ছি দৈর্ঘ্যের স্কোয়ার। আর আয়তনকে কি লিখতে পারো, যে দৈর্ঘ্যের কিউব লিখতে পারো বাই মোল যেরকম আছে থাক, মোল যেরকম আছে থাক গুণিত উষ্ণতা যেরকম আছে থাক। ওকে, এবার দেখো আমি কি লিখলাম, বল বাই দৈর্ঘ্যের স্কোয়ার কিন্তু দৈর্ঘ্যের কিউব। তাহলে বল বাই যে দৈর্ঘ্যের স্কোয়ার থেকে দৈর্ঘ্যের স্কোয়ার কেটে গেল, একটা দৈর্ঘ্য থাকলো, একটা দৈর্ঘ্য থাকলো, বাই নিচে কি হলো, বাই নিচে থাকলো মূল গুণিতক উষ্ণতা থাকলো, বাই থাকলো মূল গুণিতক উষ্ণতা থাকলো। বোঝার চেষ্টা করো, আমি এই লেখাটা ওখানে ক্লিয়ারলি বুঝতে পারবো না, কিন্তু আমার মুখের ভাষাটা ক্লিয়ারলি বুঝতে পারছো, ওখান থেকে বুঝো, কারণ আমি কোনো স্মার্ট টেকনিক নেই, আমি ফোনেই পড়াচ্ছি, একটু ম্যানেজ করে নিও। বুঝতে পারার চেষ্টা করলে অবশ্যই পারবে, কোনো অসুবিধা থাকবে না। কি বললাম, আর ইকুয়াল টু বল গুণিতক দৈর্ঘ্য বাই মূল গুণিতক উষ্ণতা। ওকে, তাহলে বলো বল গুণিতক দৈর্ঘ্যকে আমরা কি বলি, কার্য বলি না, যে বল গুণিতক সরণ, দৈর্ঘ্য মানেই তো সরণ, বাই কি আছে, বাই আছে মূল গুণিতক উষ্ণতা। এইবার তুমি এসে একক বলতে পারবে, বলো কার্যের এসে একক কি, জুল, তাহলে এসে একক হবে জুল, মূলটা উপরে হবে মূল ইনভার্স, আর এটাকে উষ্ণতার একক কী হবে, ডিগ্রি, আর এসআইতে কেলভিন ইনভার্স হবে। তাহলে আর এর এসআই একক কী হলো না, আর এর এসআই একক হলো যে জুল মূল ইনভার্স কে ইনভার্স, সিরিজ একক কি না আর্গ মূল ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। কমপ্লিট, এটাই হচ্ছে আর এর মান। আমি ডিটেলসে আর এর মান বলে দিয়েছি, তোমরা দেখে নিও। এই যে আর এর ডিটেলসে আমি বলে দিয়েছি, আর এর মান টান বলে দিয়েছি। এবার মাত্রাটা সব বলে দিয়েছি আমি। এবার আসবো আমি আর এর মান নির্ণয়, অর্থাৎ আর এর এসআই মান কি আর আর এর সিজিএস মান কি। চলো আর এর এসআই মান আগে জানি। দেখো আর মানে কি জানি আমরা, পিভি বাই আর টি, কী বুঝি, পিভি বাই আর, পিভি বাই এন টি। এবার তাহলে আমাকে এস একক বার করতে হলে পির এস একক বসাতে হবে, ভির এস একক বসাতে হবে, মূল আর উষ্ণতার একক বসাতে হবে, এসে একক। তাহলে চলো আমি এস একক বসাই। তাহলে উপরে কার এসে একক না পির এস একক কি, পির এস একক হচ্ছে 1.013 ইন্টু 10⁵ ইন্টু ভি এস একক কত হবে না 22.4 লিটার ইন্টু 10⁻⁻3। মনে রাখো এটা এসআইতেই বলছি, মানগুলো মনে রাখো, এসআইতে পির মান বললাম 1.01325 দিতে পারো ইন্টু 10⁵ গুণিতক ভি কত বসালাম 22.4 ইন্টু 10⁻³
এন তো 1 মোল আর টি বসাবে 273 কেলভিন। এইটা বসালে তোমার এস একক মান আসবে। এস এককে এটা ক্যালকুলেশন করলে আর এর মানটা আসবে 8.314। কি আসবে? 8.314। এবারে তুমি দেখতে চাও যে সিজিএস এককে কত হবে, এবার আমি দেখবো সিজিএস একক। তাহলে সিজিএস এককে পির মান বসাবো, কত হবে? 1.01325 ইন্টু 10⁻⁵, ছিল এখানে 6 হবে। আয়তনের জায়গায় 22.4 ইন্টু এসআইতে ছিল 10⁻³ এখানে হবে শুধু 3/1 ইন্টু উষ্ণতা হবে যেরকম ছিল 273। এটা ক্যালকুলেশন করলে পাবে কত? পাবে এটা ক্যালকুলেশন করলে পাবে যে 8.314 ইন্টু 10⁻7 পেয়ে যাবে। ওকে, আর এটা তাহলে সিজিএস এককে হয়ে গেল। আর এস একক হলো আর একটা এককে জিজ্ঞেস করে, হচ্ছে লিটার অ্যাটমসফিয়ারে জিজ্ঞেস করে। তাহলে আর আমি কিসে বের করব? লিটার অ্যাটমসফিয়ার। বলো তাহলে পিও আমাকে লিটারে বা অ্যাটমসফিয়ারে বসাতে হবে। তাহলে পি এর একক কিনা 1 অ্যাটমসফিয়ার, তাহলে পির জায়গায় 1 বসাবো। ভি মানে কত লিটার? জাস্ট এখানে 22.4 লিটারই বসাবো আমি, বাই এনও 1 আর টিও হচ্ছে নিচে এনটি যা ছিল সবসময় একই থাকবে। কত আসবে? 1/273। তাহলে এই ভ্যালুটা আমি হিসাব করে পাবো কত? আমার আর এর মানটা আসবে যে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কে ইনভার্স। ওকে, আচ্ছা, আমি ডিটেলসে আর একটু আজকে পড়াবো। আর লাস্ট আজকে টপিক আলোচনা করব যে শুষ্ক বায়ু বেশি না হচ্ছে আর্দ্র বায়ু, কে হচ্ছে ভারী, কে ভারী? দেখো, শুষ্ক বায়ু মানে এই মুহূর্তে বাতাসে, শুষ্ক বায়ু মানে কি? বাতাসে জলীয় বাষ্প নেই। তাহলে বাতাসে জলীয় বাষ্প নেই মানে বাতাসে দুটো গ্যাস আছে। কে গ্যাস? না N2 আছে আর আছে O2। আর যদি জলীয় বাষ্প আসে তখন বাতাসে নিশ্চয়ই H2 আসবে। ওকে, এগুলো থাকবে, H2 আসবে। তাহলে শুষ্ক বায়ুতে আমার যেখানে শুধুমাত্র N2 আর O2 আছে, N2-র মোলার ভর কত? মোলার ভর যদি এমনিও ভর বলো কত? N2 হচ্ছে 28, এটা হচ্ছে 32। দেখবে যোগ করলে আসবে 60 আসছে। দেখবে 28 যুক্ত 32 যোগ করলে 60 আসবে। অর্থাৎ বাতাসে এখন শুষ্ক বাতাসে কোনো জলীয় বাষ্প নেই। N2 O2 28 আর 32 মিলে 60 আছে। যদি শীতকাল বলছি, বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্প থাকে, তাহলে এই 60-এর জায়গায় টোটালটা আমার 60 ছিল, 28 যুক্ত 32 মিলে মানে N2 যুক্ত O2 মিলে আমার এই জায়গায় কি এসছে? আমার H2 কী করবে? এর জায়গা দখল করতে যাবে। H2-ওর মোলার ভর এমনি ভর কত? 18 বা মোলার ভর 18। তাই এই 18 কী করবে? এর মধ্যে এটাকে প্রতিস্থাপিত করে দেবে কিছু পরিমাণ। বলো 60 ছিল আগে, এখন যদি 18 ঢুকে এখানে যোগ হবে না, এই 18টাকে প্রতিস্থাপিত করে ফেলবে। তাহলে ভরটা অটোমেটিকলি কমে যাবে, 42 নেমে যাবে। তাহলে আর্দ্রবায়ুটা কি ভারী হলো? না। তাহলে আর্দ্রবায়ু প্রবেশ করার ফলে 60 প্রতিস্থাপিত হয়ে গেল, অর্থাৎ 60-এর মানটা কমে যাবে। সুতরাং শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্রবায়ু কি হয়? হালকাই হয়। ওকে, চলো আর একটু বাকি আছে। বাকি বলতে কিছুই নয়, লাস্টের ইম্পর্টেন্ট জিনিসটি যে আণবিক স্তরে গ্যাসের আচরণ, এই জিনিসটা বাকি আছে। তো আমি নেক্সট ক্লাসে ক্লিয়ার করব। তো ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো। আর ক্লাসটা ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে এগিয়ে দাও। আর আমার কথাগুলোকে দাদার মতো, স্যারের মতো শুনে করে মন দিয়ে পড়ে যাও। আমি যেভাবে পড়াচ্ছি একটা লাইনও কিন্তু পরীক্ষায় এর বাইরে আসবে না। আমি ধরে পড়াচ্ছি। না হয়তো আমার কাছে কোনো ডিজিটাল বোর্ড আছে, ডিজিটাল কোনো ব্যাপার আছে, বাট আমি যেরকম উপায়ে বোঝাই না কেন তোমার কোনো অসুবিধা হওয়ার ব্যাপার না। ওকে, থ্যাংক ইউ। চল।